তোমরা সবাই বইটা বের করো। সেখানে দেখো বইয়ে আছে স্যার সৈয়দ আহমদ খান ও আলীগড় আন্দোলন। পেয়েছো সবাই বইয়ে? মানে এখানে একটা বিষয় লিখতে হবে, একটু বইয়ে লিখে রাখলে তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। পেয়েছো? জি ম্যাম, পেয়েছি ম্যাম। আচ্ছা, ওখানে লেখো যে জন্ম 1817 17ই অক্টোবর। স্যার সৈয়দ আহমদ খানের জন্ম 1817 সালে, লিখবা 1817, 17ই অক্টোবর। লিখেছো সবাই? জি ম্যাম, লিখছি ম্যাম। এবার লেখো মৃত্যু 1898, 27 মার্চ। জি ম্যাম। দিল্লিতে তার জন্ম। তাহলে একজন বলো তো জন্ম মৃত্যুর সালটা আমাকে একটু বলো তো। 1817 সালে 17ই অক্টোবর। আর মৃত্যু? মৃত্যু কত সালে? ওই যে শুনি না ম্যাম, মৃত্যু বলছিলেন ম্যাম, আচ্ছা ওই যে আচ্ছা, শুনতে পাইনি ম্যাম। 1898 সালের 27 মার্চ। লিখে নাও 1898 সালের 27 মার্চ। মোহাম্মদ মাহাদি 650। জি ম্যাম। আমি কি পড়াচ্ছি? তুমি তো এখন জয়েন করেছো। আমি পড়াচ্ছি স্যার সৈয়দ আহমদ খান ও আলীগড় আন্দোলন। আমি লিখে নিতে বলেছি তার জন্ম এবং মৃত্যু। আমি বলেছি ওকে তার, ম্যাম। হ্যাঁ শুনে নাও, এটা লিখে নাও। তার জন্ম হচ্ছে 1817 সালের 17ই অক্টোবর দিল্লিতে। 1817 সাল। 1817 সালের 17ই অক্টোবর দিল্লি তার জন্ম। লিখেছো? লিখেছো তোমরা? জি আর ম্যাম। মৃত্যু জি হচ্ছে, ম্যাম। মৃত্যু হলো 1898 সালের 1898, 98, 27 মার্চ। 27 মার্চ। 27 মার্চ। সবাইকে নিতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম, 1898 27 মার্চ। হ্যাঁ। এখন দেখো যে আলীগড় আন্দোলনের জনক হচ্ছেন স্যার সৈয়দ আহমদ খান। তাহলে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে আলীগড় আন্দোলনের জনক কে বা আলীগড় আন্দোলন কে সূচনা করেছিলেন, তিনি হচ্ছেন স্যার সৈয়দ আহমদ খান। তিনি জন্মগ্রহণ করেন, আমরা অলরেডি দেখেছি, 1817 সালের 17ই অক্টোবর দিল্লিতে। এবং ইংরেজ সরকারের একজন বিশ্বস্ত কর্মচারী হিসেবে তিনি তার প্রাথমিক জীবন শুরু করেন। মাহাদি তুমি একটু মিউট করো, সাউন্ড আসছে। সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কত সালে হয়েছিল তোমাদের মনে আছে? মনে আছে তোমাদের? 1857 সালে। এই সময়ে যখন সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে, তখন তিনি বিজাপুরে সদর আমিন পদে নিযুক্ত ছিলেন। তিনি সাব জজ হিসেবে তার কর্মজীবনকে শেষ করেন। তিনি একাধারে লেজিসলেটিভ কাউন্সিল, হান্টার কমিশন এবং ভারতীয় পাবলিক সিভিল সার্ভিস কমিশনেরও সদস্য ছিলেন। সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সময় তিনি ইংরেজদের প্রতি ভীষণভাবে অনুগত থেকে পরবর্তীকালে তিনি ব্রিটিশ সরকার কর্তৃক 1888 সালে নাইট উপাধি প্রাপ্ত হয়েছিলেন। এটা আন্ডারলাইন করো। তিনি ইংরেজ সরকারের কাছে অত্যন্ত অনুগত ছিলেন এবং পরবর্তীতে এই ইংরেজ সরকার বা ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দিয়েছিল 1888 সালে। এটা আন্ডারলাইন করো। শুনতে পাচ্ছ সবাই?
ম্যাম এবার তো শেয়ার জি করছো ম্যাম। না, আমি তো বুঝতে পারছি না যে আসলে আমার কথা ওই পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, তোমরা সকলে শুনতে পাচ্ছ কিনা। তাহলে সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল বলো তো? 1857। 1857 হ্যাঁ, সাল। এই সময় তিনি কোথায় কোন পদে ছিলেন সৈয়দ আহমদ খান? ম্যাম মনোযোগ আমিন রেখে বলো। পদে। সদর আমিন, ম্যাম সদর আমিন। জজ হিসেবে। জি ম্যাম। সদর আমিন পদে ছিলেন কোথায়? বিজাপুরে। বিজাপুরে তিনি সদর আমিন পদে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি সাব জজ হিসেবে তার কর্মজীবনে সমাপ্ত করেন। আর তিনি কত সালে নাইট উপাধি পেয়েছিলেন ব্রিটিশ সরকারের কাছ থেকে? 1888 1888। খ্রিস্টাব্দে। এরপরে দেখো যে আসলে তিনি এই আন্দোলনে 1888 তিনি যে তার মূল উদ্দেশ্য কি ছিল, আমরা এই আন্দোলনটা তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করব। তার আগে আমরা একটু দেখতে চাই যে আমরা অলরেডি জেনেছি যে আলিগড় আন্দোলনের জনক বা প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। তার এই আন্দোলনের মূল বিষয়টি ছিল যে পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়কে যুক্তিবাদী আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলা। এজন্যই তিনি উত্তরপ্রদেশের আলিগড়ে যে আন্দোলনের সূচনা করেন সেটাই হচ্ছে আলিগড় আন্দোলন নামে পরিচিত। অর্থাৎ মুসলমানরা পলাশী যুদ্ধের পর থেকে ব্রিটিশদের সাথে সহযোগিতার তাদের সম্পর্ক না থাকায় তারা আস্তে আস্তে এবং পিছিয়ে পড়তে থাকে এবং তারা ইংরেজি শিক্ষা বা আধুনিক পাশ্চাত্য শিক্ষায় তারা শিক্ষিত হতে চায়নি। এই কারণে স্যার সৈয়দ আহমদ খান মনে করেন যে মুসলমানদের এই অবনতি বা পিছিয়ে পড়ার মূলে রয়েছে তাদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত না হওয়া এবং ব্রিটিশ সরকারের প্রতি যে সহযোগিতা প্রদর্শন না করা। এই কারণে তিনি কি করলেন, যে এই মুসলমান সম্প্রদায়কে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে যুক্তিবাদী আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তিনি আলিগড়ে এই আন্দোলনের সূচনা করেছিলেন। এটাই হচ্ছে আলিগড় আন্দোলন নামে পরিচিত। আলিগড় মূলত উত্তরপ্রদেশে অবস্থিত। আলিগড় কোথায় অবস্থিত? ভারতের উত্তরে। আলিগড় যে স্থানটা উত্তরপ্রদেশ। রয়েছে এটা উত্তরে অবস্থিত, ভারতের উত্তরে। তাহলে কোন প্রদেশে পাচ্ছি আমরা আলিগড়কে? উত্তরপ্রদেশ। জোরে বলো। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে 1875 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন, অনগ্রসর মুসলিম সমাজে কিছু কিছু সংস্কার প্রয়োজন বলে তিনি মনে করেছিলেন যে এই অনগ্রসর মুসলিম সমাজের অনেক কিছু ক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজন, সংস্কারের প্রয়োজন। হিন্দুদের তুলনায় অনগ্রসর পাশ্চাত্য শিক্ষায় উদাসীন মুসলিম সমাজের দুরবস্থার কথা সৈয়দ আহমদ খান কিন্তু জানতেন, অর্থাৎ তিনি এ বিষয়ে অবগত ছিলেন। ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষাকে প্রগতির যথার্থ সোপান বলেই তিনি মনে করতেন। অর্থাৎ ইংরেজি শিক্ষা যদি মুসলমানরা গ্রহণ করে তাহলে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং তারা প্রগতির সাথে এগিয়ে যেতে পারবে। এবং এই জন্য তিনি চেয়েছিলেন যে মুসলমানরা যেন পাশ্চাত্য শিক্ষা এবং পাশ্চাত্য সংস্কৃতি তাদের মধ্যে প্রসার ঘটানো যায় এবং মুসলমানরা যেন সেই শিক্ষায় অনুসারী হয়ে থাকে। এটা ছিল তার আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য। এবং আমরা আরো কিছু দেখব যে আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল। তোমরা সবাই একটু খেয়াল করো, তোমাদের সাথে আমি একটু স্ক্রিন শেয়ার করব। সবাই কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, একটা ছবি আছে, দেখতে পাচ্ছ? লেখা আছে সৈয়দ আহমেদ। জি ম্যাম। হ্যাঁ, এখানে দেখো ইনি হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ খান, তার ছবি দেওয়া আছে। তোমরা এগুলো ছবি তুলে নিয়ে নাও। এরপরে দেখো আলিগড় আন্দোলনের পটভূমি। এখানে আছে আলিগড় আন্দোলনের ভিত্তি, মুসলিম স্বার্থ, মুসলিমদের বঞ্চনা, ব্রিটিশদের আনুগত্য, জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ এবং আলিগড় আন্দোলনের পটভূমি রয়েছে। আমাদের বইয়ের সাথে মিল আছে, তারপরে এখানে আর একটু গুছিয়ে দেওয়া আছে। এরপরে আছে আলিগড় আন্দোলনের প্রসারটা কিভাবে হয়েছিল। এখানে আলিগড়ে একটা কলেজ প্রতিষ্ঠিত ছিল, সেই কলেজের মাধ্যমে কাদের মাধ্যমে এখানে আলিগড় আন্দোলনটা প্রসারিত হয়েছিল, ব্যাপ্তি লাভ করেছিল। তারপর বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। তিনি শিক্ষা সংস্কার করেছিলেন, সমাজ সংস্কার করেছিলেন তার, এবং
আলিগড়ের আন্দোলনের যে কি বৈশিষ্ট্য ছিল এখানে সেগুলো দেওয়া রয়েছে, এবং আলিগড় আন্দোলনের সীমাবদ্ধতা, ব্রিটিশের প্রতি আনুগত্য, জাতীয় স্বার্থে আঘাত, বিচ্ছিন্নতাবাদ ও সাম্প্রদায়িকতার জন্মদাতা, উদ্দেশ্য পূরণে কিন্তু এই আন্দোলন ব্যর্থ হয়েছিল, এবং উপসংহার। তোমরা কি ছবি তুলে নিতে পেরেছো? আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্যটা নিয়ে নাও। ম্যাম ছোট দেখায়, ঘোলা দেখায়। ম্যাম প্রথমটা নিতে পারিনি ম্যাম। আচ্ছা, প্রথমটা নিতে পারোনি? এটা সবকিছু এখান থেকে পড়া লাগবে না। নিয়েছো এটা? জি ম্যাম। এরপরে দেখো আলিগড় আন্দোলনের পটভূমি। এখানে তোমাদের একেবারে আলাদা আলাদা করে দেওয়া আছে, বইয়ে একসাথে দেওয়া আছে। আলিগড় আন্দোলনের প্রসার, আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য। যে দেখি বড় করা যায় কিনা। নিতে পেরেছো বৈশিষ্ট্যটা? এই যে আলিগড় আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিয়েছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। এখানে আমি একটু আলোচনা করি যে আলিগড় আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ছিল, এটা কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে। ব্রিটিশের সাহায্য নিয়ে মুসলিম সমাজের সার্বিক উন্নয়ন ঘটানো, অর্থাৎ ব্রিটিশ সরকারের সহযোগিতা নিয়েই মুসলিম সমাজের উন্নয়ন ঘটানো ছিল আলিগড় আন্দোলনের একটি বৈশিষ্ট্য। অর্থাৎ স্যার সৈয়দ আহমদ খান পিছিয়ে পড়া মুসলমানদের যে উন্নয়নের কথা চিন্তা করেছিলেন, সেই উন্নয়নের ক্ষেত্রে তিনি যেটা ভেবেছিলেন যে ব্রিটিশদের বা ইংরেজদের সহযোগিতা নিয়েই মুসলমান সমাজের বা মুসলমানদের সামগ্রিক উন্নয়ন সাধন করতে হবে। দুই নম্বর পয়েন্টটা দেখো, এই আন্দোলনের প্রতি মুসলিম সমাজের গরিষ্ঠ সংখ্যক দরিদ্র শ্রেণীর অংশগ্রহণ ঘটেনি। এই আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই আন্দোলন যে হয়েছিল এখানে মুসলিম সমাজের যে অধিকাংশ জনগণ ছিল যারা দরিদ্র, গরিষ্ঠ সংখ্যক মানে অধিকাংশ, বেশিরভাগ যে দরিদ্র শ্রেণী ছিল তারা কিন্তু অংশগ্রহণ করেনি। বুঝতে পেরেছো আমার কথাটা? জি ম্যাম। জি ম্যাম। এরপরে দেখো, উত্তরপ্রদেশের গুটি কয়েক জমিদার শ্রেণী ও শহুরে শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সম্প্রদায় কেন্দ্রিক ছিল এই আন্দোলন। অর্থাৎ আমরা একটু আগে দেখলাম যে এই আন্দোলনটা কিন্তু যে অধিকাংশ দরিদ্র মুসলিম শ্রেণী ছিল তাদের মধ্যে প্রসার লাভ করেনি, কিন্তু এই আন্দোলনটা কাদের মধ্যে সীমাবদ্ধ ছিল? উত্তরপ্রদেশের। আমরা দেখেছি যে আলিগড় হচ্ছে উত্তরপ্রদেশে, এই আন্দোলনটা সেই উত্তরপ্রদেশের কিছু জমিদার শ্রেণী ও শহরের কিছু শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সম্প্রদায়ের মধ্যে কেন্দ্রীভূত ছিল। এই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল দ্বিজাতি তত্ত্বের অবতারণা, অর্থাৎ এই আন্দোলনের সূত্রেই ভারতীয় রাজনীতিতে হিন্দু মুসলিম দুটি আলাদা জাতি এই ধারণার উদ্ভব ঘটে। অর্থাৎ আমরা দ্বিজাতি তত্ত্ব বা জিন্না যে দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন যে ভারতে হিন্দু ও মুসলমান আলাদা দুটি জাতি রয়েছে, তো এটার ভিত্তিতে লাহোর প্রস্তাব হয়েছিল। এগুলো আমরা এই অধ্যায়ে পড়ব শেষের দিকে, তখন আরো বিষয়টি বুঝতে পারবে। অর্থাৎ এই আন্দোলনের মধ্য দিয়েই ভারতের রাজনীতিতে হিন্দু মুসলমান যে আলাদা জাতি হিসেবে আছে এই ধারণার শুরু হয়েছিল এই আন্দোলনের মধ্য দিয়ে। এরপরে দেখো যে এই আন্দোলন তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছিল। তোমরা কি সবাই ছবি তুলে নিয়েছো? জি ম্যাম। আচ্ছা, এখন আমি কি এটা স্টপ করবো? উপসংহারটা। ও উপসংহারটা, আচ্ছা।
পেয়েছো সবাই? পেয়েছো? এটা এত ম্যাডাম ইম্পর্টেন্ট একটু না, বড় ma'am. করলে ভালো হতো। এটা এত ইম্পর্টেন্ট না, তারপরে নিয়ে রাখো। নিয়েছো? জি ম্যাম. আচ্ছা, তাহলে আমি শেয়ারটা স্টপ করে দিচ্ছি, তাড়াতাড়ি নিয়ে নাও। এবার সবাই বইটা খেয়াল করো। দেখো যে মুসলমানদের সার্বিক মঙ্গল সাধনে তিনি ব্রত গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি মুসলমানদের সার্বিক মঙ্গল সাধনের জন্য তিনি উন্নয়ন কাজ হাতে নিয়েছিলেন এবং সেই অনুভূতি দিয়ে তিনি কাজ করা শুরু করেছিলেন। স্যার সৈয়দ আহমদ খান ব্যক্তিগত স্বার্থে ইংরেজ সরকারের কাছে সুযোগ সুবিধা গ্রহণের পরিবর্তে মুসলমান সম্প্রদায়ের সার্বিক কল্যাণে তিনি ব্রতী হন, অর্থাৎ তিনি সার্বিক কল্যাণের জন্য উৎসাহী হয়ে ওঠেন। তিনি নিজের যে সামগ্রিক বিষয়টা, মুসলমানদের যে পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে সমাজের ভালো একটা অবস্থানে তুলে নেওয়ার জন্য তিনি কাজ করে যান। সেই সময়কার মুসলমান সম্প্রদায়ের শোচনীয় দুরবস্থা সৈয়দ আহমদকে অত্যন্ত চিন্তিত এবং ব্যথিত করে তুলেছিল। তিনি এটাও উপলব্ধি করলেন যে মুসলমানদের ধর্মীয় গোঁড়ামি রয়েছে এবং পাশ্চাত্য শিক্ষার প্রতি, অর্থাৎ ইংরেজি শিক্ষার প্রতি তাদের ঘৃণা রয়েছে, যেটার কারণে মুসলমানরা পিছিয়ে পড়ছে, তাদের দুর্দশা সৃষ্টি হয়েছে। তাহলে কি কারণে মুসলমানদের দুর্দশা রয়েছে বলে তিনি উপলব্ধি করলেন? দুটো কারণ। বলো তো কোন কোন কারণ? পাশ্চাত্য শিক্ষার প্রতি ঘৃণা এবং মুসলমানদের ধর্মীয় গোঁড়ামি। এটা সৈয়দ আহমদ খান মনে করছেন যে মুসলমানরা ধর্মীয় গোঁড়ামিতে আবদ্ধ রয়েছে এবং পাশ্চাত্য শিক্ষা গ্রহণে তারা আগ্রহী নয়, সেই কারণে তারা আজ দুর্দশায় পতিত হয়েছে। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য মুসলমান সম্প্রদায় ইংরেজদের প্রতি বিরুদ্ধ মনোভাবাপন্ন ছিল, অর্থাৎ যখন মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল তখন তারা মনে করছে যে এই সময় থেকে মুসলমান সম্প্রদায় ইংরেজদের প্রতি ঘৃণা পোষণ করত এবং তারা ওয়াহাবি ও মহাবিদ্রোহের প্রতিও সহানুভূতিশীল ছিল। মুসলমানরা কিন্তু ওয়াহাবি আন্দোলন এবং যে সিপাহী বিদ্রোহ বা জাতীয় সংগ্রাম হয়েছিল 1857 সালে, বা মহাবিদ্রোহ যেটাকে বলা হয়, সেই বিদ্রোহের পক্ষে তারা ছিল। ইংরেজ শাসনের শুরু থেকেই মুসলমানরা তাদের সাথে সব রকমের সংস্রব বর্জন করছে, অর্থাৎ যখন থেকে ইংরেজ শাসন শুরু হয়েছে তখন থেকেই মুসলমানরা তাদের থেকে অনেক দূরে দূরে থাকতো, তাদের থেকে কোনো ধরনের যেমন ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষাও শিক্ষিত হতে তারা আগ্রহী ছিল না, তেমনি ইংরেজ সরকারের সাথে কোনো ধরনের সহযোগিতা করার মনোভাবও তাদের ছিল না। তারা সব ধরনের যে সাহায্য সহযোগিতা বা সব ধরনের সম্পর্ক থেকে তারা অনেকটা দূরে থাকতো। এ সময় ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য সংস্কৃতির প্রতি তাদের ঘৃণা গভীর বিতৃষ্ণার সৃষ্টি করে। অর্থাৎ ইংরেজি শিক্ষা, আমরা বারবারই বলছি যে ইংরেজি শিক্ষা এবং পাশ্চাত্য যে ইংলিশ যে সংস্কৃতি রয়েছে বা পশ্চিমা যে সংস্কৃতি রয়েছে, এইগুলোর প্রতি তারা ঘৃণা পোষণ করত। তারা বলতে এখানে মুসলমানদেরকে বোঝানো হচ্ছে। ব্রিটিশ সরকার মুসলমানদের এই মনোভাব লক্ষ্য করে হিন্দু তোষণ নীতি গ্রহণ করলো, অর্থাৎ ব্রিটিশ সরকার দেখলো যে মুসলমানরা তাদের থেকে সবসময় দূরে দূরে থাকে বা তারা ধর্মীয় গোঁড়ামিতে আবদ্ধ এবং তারা পশ্চিমা শিক্ষা সংস্কৃতির ধারাকে তারা গ্রহণ করতে চায় না। এটা উপলব্ধি করে ব্রিটিশ সরকার চিন্তা করলো যে হিন্দুরা যেহেতু ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতার নীতিতে আবদ্ধ এবং পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি গ্রহণে আকৃষ্ট, কাজে তাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করলো ইংরেজরা এবং মুসলমানদেরকে সকল সুবিধা থেকে তারা বঞ্চিত করা শুরু করলো। হিন্দুগণ ব্রিটিশ সরকারকে স্বাগত জানিয়ে ইউরোপীয় শিক্ষা ও সংস্কৃতি গ্রহণ করে তারা উন্নতির পথে অগ্রসর হলো এবং প্রশাসনের উচ্চতর পদগুলো তারা দখল করতে থাকে, অর্থাৎ তারা সেই অনুযায়ী লেখাপড়া করলো এবং প্রশাসনের উচ্চ উচ্চ পদে হিন্দুরা আসীন হতে লাগলো। কিন্তু মুসলিমরা যেহেতু ব্রিটিশ সরকারের সাথে কোনো ধরনের সহযোগিতা বা পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ ছিল না, তারা দূরে দূরে থাকতো, সেই কারণে তারা ব্রিটিশ সরকারের কাছে কোনো ধরনের সুবিধা পায়নি, তারা বরং বঞ্চিত হচ্ছিল। রাষ্ট্রীয় সামাজিক পর্যায়ে সকল ক্ষেত্রেই হিন্দুরা আস্তে আস্তে অগ্রসর হতে থাকে। অন্যদিকে ইংরেজি শিক্ষা ও সংস্কৃতি গ্রহণ না করে এবং ইংরেজদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মুসলমানরা কিন্তু পিছিয়ে পড়তে শুরু করলো এবং রাষ্ট্রের উচ্চতর পদে তারা যেতে পারছিল না, কেননা তারা পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির ভাবধারায় তারা শিক্ষিত হচ্ছিল না। এরপরে দেখো, ইংরেজি শিক্ষা ও সংস্কৃতি গ্রহণ না করে এবং ইংরেজদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মুসলমানরা কিন্তু পিছিয়ে পড়লো এবং মহাবিদ্রোহের পর, অর্থাৎ 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল,
এই বিদ্রোহের পর ইংরেজ সরকার মুসলমানদের আনুগত্য সম্পর্কেও সন্দিহান হয়ে উঠল, কেননা ওই সময় মুসলমানরা মহাবিদ্রোহকে সমর্থন করেছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছিল। এই কারণে ইংরেজরাও মুসলমানদের সত্যিকার অর্থে যে তারা কি ইংরেজদেরকে সাপোর্ট করছে কিনা তাদের কর্মকাণ্ড নিয়ে ইংরেজরাও কিন্তু সন্দেহ পোষণ করতে লাগলো। ফলে মুসলমানদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি আস্তে আস্তে আরও বিনষ্ট হতে থাকে। মুসলমান সম্প্রদায়ের এই চরম দুর্দিনে স্যার সৈয়দ আহমেদ খান তার যে আবির্ভাব হয়েছিল সেটা ছিল মুসলমানদের জন্য খুবই কল্যাণকর। এরপরে স্যার সৈয়দ আহমেদ খান কি করলেন, পরস্পর সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা হাতে নিলেন। অর্থাৎ পরস্পর বলতে মুসলমান এবং ব্রিটিশ সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য তিনি চেষ্টা করতে লাগলেন। সেক্ষেত্রে তিনি কি করেছিলেন, সৈয়দ আহমেদ ইংরেজ সরকার মুসলমান সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপনে ব্রতী হন এবং মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা বিস্তারে অত্যন্ত যত্নবান হলেন। অর্থাৎ তিনি সচেতন হলেন এবং তিনি উপলব্ধি করতে পারলেন যে কেন মুসলমানরা পিছিয়ে রয়েছে, কেন সমাজের উচ্চতর পর্যায়ে তারা যেতে পারছে না, বা ব্রিটিশ সরকার কেন তাদেরকে সহযোগিতা করছে না। এটা তিনি উপলব্ধি করেছিলেন যে ধর্মীয় গোঁড়ামি এবং পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রতি তাদের যে ঘৃণা রয়েছে, এই কারণেই তারা পিছিয়ে রয়েছে। আর সেজন্যই তিনি মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা বিস্তারে অত্যন্ত সচেষ্ট হলেন। তিনি মুসলমানদেরকে বোঝাতে চেষ্টা করছিলেন যে ইংরেজদের সাথে সহযোগিতা আনুগত্যের উপরেই কিন্তু মুসলমানদের উন্নতি নির্ভর করছে। অর্থাৎ মুসলমান সমাজের যদি উন্নতি করতে হয় সার্বিক ক্ষেত্রে, তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই ইংরেজ সরকারের সাথে সহযোগিতা করতে হবে, ইংরেজ সরকারের প্রতি আনুগত্য পোষণ করতে হবে। অন্যদিকে তিনি সরকারকে মুসলমানদের আনুগত্যের আশ্বাস দেন। একদিকে তিনি যেমন মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করছেন ইংরেজ সরকারকে সহযোগিতা করতে হবে এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা যেমন বোঝানোর চেষ্টা করছেন, অন্যদিকে তিনি কিন্তু এক পক্ষ কাজ করে বসেনি, তিনি ব্রিটিশ সরকারকেও বোঝানোর চেষ্টা করছেন যে মুসলমানরা ব্রিটিশদের প্রতি আনুগত্য পোষণ করবে। তিনি ইংরেজগণকে এই বলেই বোঝানোর চেষ্টা করেছিলেন যে ইসলাম ধর্মে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার কোনো কারণ নেই। অর্থাৎ ইসলাম ধর্মে ইংরেজদের বিরুদ্ধে যাওয়ার মতো বা যুদ্ধ বিগ্রহ আন্দোলন করার মতো কোনো কারণ এখানে নাই। সরকারের আনুগত্য লাভের চেষ্টা করেছিলেন তিনি। ইংরেজ সরকারের প্রতি সৈয়দ আহমেদের আবেদন ব্যর্থ হয়নি। ইতিমধ্যেই হিন্দুগণ পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্যের উদার নৈতিক ভাবধারা গ্রহণ করে আস্তে আস্তে তারা জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠেছিল, যা ইংরেজ সরকারের কাছে সরকার বিরোধী বিপ্লবী মনোভাব বলে আস্তে আস্তে অনুভূত হতে থাকে। তাই সরকার সৈয়দ আহমেদের পরিকল্পনাও গ্রহণ করেছেন। একটা সময় ইংরেজরাও ভাবতে লাগলো যে এই যে ভারতীয় হিন্দুরা পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতিকে গ্রহণ করছে, একটা সময় এরাও আবার জাতীয়তাবাদী আন্দোলন করতে পারে এবং এই আন্দোলনে তারা ব্রিটিশদের বিরুদ্ধে যেতে পারে। এরকম চিন্তা আস্তে আস্তে ব্রিটিশদের মনে চলে আসে। এরপরে সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার কি করলো, সৈয়দ আহমেদের পরিকল্পনাকে গ্রহণ করলো এবং হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের সহানুভূতি অর্জনের জন্য চেষ্টা করলো। অর্থাৎ মুসলমানদেরকে আস্তে আস্তে তারা সমর্থন দেওয়া শুরু করলো সৈয়দ আহমেদের উদ্যোগে। মুসলমানদের মধ্যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রগতিমূলক ভাবধারা প্রসারের জন্য স্যার সৈয়দ আহমেদ যে আন্দোলনের সূত্রপাত করেন তাই হচ্ছে আলিগড় আন্দোলন নামে পরিচিত। অর্থাৎ আলিগড় আন্দোলনের যে মূল বিষয়টি ছিল সেটা হচ্ছে মুসলমানদেরকে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সকল ক্ষেত্রেই একটা প্রগতিমূলক ভাবধারায় উজ্জীবিত করতে হবে। সেই ভাবধারার প্রসারের মধ্য দিয়ে মুসলমানদের গোঁড়ামি দূর করে তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের উন্নয়ন ঘটাতে হবে। আর এই জন্যই তিনি যে আন্দোলন করেছিলেন সেটাই হচ্ছে আলিগড় কেন্দ্রিক যে আন্দোলন করেছিলেন সেটাই হচ্ছে আলিগড় আন্দোলন নামে ইতিহাসে সমধিক পরিচিত। স্যার সৈয়দ আহমদ শুধু ইংরেজ সরকার ও মুসলমানদের মধ্যে সম্পর্ক উন্নতি করেই কিন্তু চুপ হয়ে থাকেননি, তিনি আরও উপলব্ধি করলেন যে পাশ্চাত্য শিক্ষায় উন্নত হিন্দু সম্প্রদায়ের সাথে প্রতিযোগিতায় অনুন্নত অনগ্রসর মুসলমানদের সাফল্য অর্জনে অক্ষম এবং যতদিন পর্যন্ত পাশ্চাত্য শিক্ষায় মুসলমানরা উন্নত না হবে ততদিন পর্যন্ত তারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না। এই সুযোগ সুবিধা একচেটিয়াভাবে ভোগ করতে সমর্থ হবে হিন্দুরা। অর্থাৎ মুসলমানরা শুধু সহযোগিতার নীতিতে বিশ্বাসী হলে হবে না, বরং তাদেরকে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির ভাবধারায় উন্নত হতে হবে। না হলে মুসলমানরা তারা রাষ্ট্রের উচ্চতর সুযোগ সুবিধা বা রাষ্ট্রের উচ্চতর পদে আসীন হতে পারবে না এবং যতদিন পর্যন্ত তারা সেটা না করতে পারবে ততদিন পর্যন্ত হিন্দুরা একচেটিয়াভাবে এই রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। তাই তিনি ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষাকে প্রগতির যথার্থ ভিত্তি বলে মনে করতেন। তাহলে তিনি প্রগতি হবে কিভাবে,
উন্নয়ন হবে কিভাবে? যদি মুসলমানরা পশ্চিমা শিক্ষা বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারে, তাহলে উন্নয়ন ঘটবে মুসলমানদের এবং তারা রাষ্ট্রের উচ্চতর পদে আসীন হতে পারবে এবং সরকারের কাছ থেকে সার্বিক সহযোগিতা লাভ করে তাদের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে তারা মুক্তি পাবে। তিনি মুসলমানদের পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্য ভাবধারার প্রসারেও উদ্যোগ নিলেন। এজন্য 1864 সালে তিনি গাজীপুরে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যে স্কুলটি ছিল ইংলিশ মিডিয়াম স্কুল বা ইংরেজি স্কুল। ইংরেজি ভাষায় রচিত মূল্যবান গ্রন্থগুলো উর্দু ভাষায় অনুবাদ করে তা মুসলমানদের মধ্যে বিতরণ করার উদ্দেশ্যে তিনি বিজ্ঞান সমিতি নামে একটি সংস্থারও প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ ইংরেজি ভাষায় যে মূল্যবান গ্রন্থগুলো রয়েছে সেগুলো উপলব্ধি করার জন্য তিনি সেটা উর্দু ভাষায় সেগুলোকে অনুবাদ করেছিলেন এবং সেগুলো মুসলমানদের মধ্যে বিতরণ করার যে প্রচেষ্টা হাতে নিয়েছিলেন, এই উদ্দেশ্যকে সফল করার জন্য তিনি একটি সমিতি বা সংস্থা গড়ে তুলেছিলেন, যার নাম ছিল বিজ্ঞান সমিতি। এই সংস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে আলিগড়ে একটা কলেজ প্রতিষ্ঠা করেন, সেটার নাম ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। সৈয়দ আহমেদ প্রথমে মুসলমানদের পাশ্চাত্য শিক্ষার ভীতি দূর করার জন্য তাহাজিবুল আখলাক নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। তাহলে মুসলমানদের যে পশ্চিমা শিক্ষা সংস্কৃতি বা ইংরেজি শিক্ষা সংস্কৃতি গ্রহণে তারা যে অনুৎসাহী ছিল এবং তাদের যে ভীতি ছিল যে ইংরেজি শিক্ষা তারা গ্রহণ করতে পারবে না, হয়তো এই ভাষা তারা শিখতে পারবে না, বা তাদের মনে একটা বীতশ্রদ্ধ ভাব ছিল, এগুলো দূর করার জন্য তিনি প্রথমে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন। সেই পত্রিকার নাম ছিল তাহাজিবুল আখলাক। তাহলে তিনি একটা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। সংস্থাটির নাম কি বলো তো তোমরা? বিজ্ঞান সমিতি। একটু জোরে বলো। বিজ্ঞান সমিতি। মোহামেডান এডুকেশনাল কনফারেন্স। বিজ্ঞান সমিতি। বিজ্ঞান সমিতি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর একটা কাজ করেছিলেন, পাশ্চাত্য শিক্ষাভীতি দূর করার জন্য একটা পত্রিকা প্রকাশ করেছিলেন। এই পত্রিকার নাম কি? তাহজিব আল আখলাক। তাহজিব উল আখলাক। তাহজিব উল আখলাক নামে তিনি একটি পত্রিকা প্রকাশ করেছিলেন, যে পত্রিকার মাধ্যমে মুসলমানদের যে পশ্চিমা শিক্ষার প্রতি যে ভয় আছে সেটা দূর করা যাবে। সেই সাথে তিনি কমিটি ফর অ্যাডভান্সমেন্ট টেস্ট অফ লার্নিং নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করলেন। কমিটি মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য একটা স্বতন্ত্র ব্যবস্থারও সুপারিশ করেছিল। এই সুপারিশে ছিল যে মুসলমানদের জন্য একটি আলাদা কলেজ স্থাপন করতে হবে। ভারত সরকার সৈয়দ আহমেদের এই পরিকল্পনা সমর্থন করে আর্থিক সাহায্য দিতেও প্রতিশ্রুতি দিল। অর্থাৎ ভারত সরকার যে ছিল, ব্রিটিশরা, তারা বলল যে ঠিক আছে, মুসলমানদের জন্য শিক্ষা প্রবর্তনের জন্য শিক্ষা ব্যবস্থা, সেজন্য যে আলাদা একটা কলেজ স্থাপন করতে হবে, সেই কলেজ স্থাপনের জন্য যে অর্থের প্রয়োজন হবে সেই সহযোগিতা সরকার করতে চেয়েছিল। কিন্তু এক শ্রেণীর রক্ষণশীল মুসলমান অভিজাত মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসারেরও তীব্র বিরোধিতা করেছিল। অর্থাৎ সকল মুসলমান কিন্তু তখনই এই আলিগড় আন্দোলনের যে কর্মকাণ্ড বা সৈয়দ আহমেদের যে কর্মকাণ্ড ব্রিটিশ সরকারের সহযোগিতা নেওয়ার জন্য এবং মুসলমানদের সামগ্রিকভাবে উন্নয়ন ঘটানোর জন্য এই কর্মকাণ্ডকে কিন্তু সকল শ্রেণীর মুসলমান ওই সময়ে এটাকে গ্রহণ করেনি। অনেকেই এটার তীব্র বিরোধিতা করেছিলেন। শেষ পর্যন্ত অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুকরণে তিনি আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, যে কলেজটি অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুকরণে প্রতিষ্ঠিত হয়েছিল। ইংরেজ প্রিন্সিপালের তত্ত্বাবধানে এই কলেজে কলা ও বিজ্ঞান অর্থাৎ আর্টস এবং সায়েন্স এই বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। কলা বলতে এখানে আর্টসকে বোঝানো হচ্ছে এবং বিজ্ঞান সায়েন্সকে বোঝানো হচ্ছে, এই ধরনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। মুসলমান ছাত্রদের মধ্যে প্রগতিশীল মনোভাবকে উন্মেষ ঘটানোর জন্য এই কলেজের অবদান অনস্বীকার্য। মুসলমানদের মধ্যে পাশ্চাত্যের উদারনৈতিক ভাবধারা প্রসারের উদ্দেশ্যে সৈয়দ আহমেদ এরপর কি করেন, মোহামেডান এডুকেশনাল কনফারেন্স নামে আরেকটি সংস্থাও প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে পাশ্চাত্যের উদারনৈতিক ভাবধারা মুসলমানদের মধ্যে প্রসার ঘটানোর জন্য তিনি বসে থাকেনি, তিনি বিভিন্ন ধরনের সংস্থা গড়ে তুলতে লাগলেন। তার মধ্যে আরেকটি হচ্ছে মোহামেডান এডুকেশনাল কনফারেন্স। প্রকৃতপক্ষে সৈয়দ আহমদ মুসলমানদের মধ্যে নবজাগরণের সূত্রপাত করেন। এভাবেই তিনি আলিগড় আন্দোলনের সূচনা করেছিলেন। এখন দেখো যে মুসলমানদের প্রকৃত চেতনা বিকাশে আলিগড়ের কি অবদান ছিল। আলিগড় আন্দোলন মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশে যথেষ্ট সহযোগিতা করেছিল। একসময় সৈয়দ আহমেদ ভারতীয় রাজনীতি ও ইলবার্ট বিল সংক্রান্ত আন্দোলনে হিন্দুদের সাথে একযোগে কাজ করেছিলেন।
তিনিও ইংল্যান্ডের মতো ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণের পক্ষপাতী ছিলেন। এ সময় হিন্দু প্রভাব ও প্রতিপত্তি হতে মুসলমান সম্প্রদায়কে বিচ্ছিন্ন রাখতে মুসলিম নেতাদের তিনি চেষ্টা শুরু হলো এবং এক্ষেত্রে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ মিস্টার থিওডর বেক মুসলমানদের অগ্রগতিতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। অর্থাৎ মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপাল ছিলেন মিস্টার থিওডর বেক। তিনি মুসলমানদের এই পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি ভাবধারায় উদ্বুদ্ধ করতে এবং তাদের অগ্রগতির জন্য তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্যার সৈয়দ আহমেদের ধ্যান ধারণা কী ছিল? যে তিনি একজন প্রগতিবাদী, শিক্ষা অনুরাগী এবং সামাজিক সংস্কারক হওয়া সত্ত্বেও শেষ জীবনের রাজনীতির ক্ষেত্রে তিনি উগ্র গোড়াপন্থী হয়ে ওঠেন। 1880 সালে তিনি ঘোষণা করেছিলেন যে হিন্দু ও মুসলমানদের রাজনৈতিক স্বার্থ এক নয়, বরং সেটা পরস্পর বিরোধী। অর্থাৎ যার যার চাওয়া পাওয়া আলাদা। হিন্দু এবং মুসলমানদের মধ্যে এই একটা বিভেদ তৈরি হলো। তিনি ব্রিটিশ শাসনের প্রতি পূর্ণ আনুগত্যের কথাও প্রচার করেছিলেন। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এটা আন্ডারলাইন করে, এটা আমরা পরের 2-1 পেজ পরেই পড়বো যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। সেখানে আমরা জানবো যে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এই কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল তিনি তখন এর বিরোধিতা করেছিলেন এবং বারাণসীর রাজা শিব প্রসাদের সহযোগিতায় ব্রিটিশ শাসকের প্রতি আনুগত্যশীল একটি সংস্থা প্রতিষ্ঠারও সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, 1885 সালে ম্যাম। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলে তিনি কি এর সমর্থন দিয়েছিলেন? না ম্যাম। তিনি কি সমর্থন দিয়েছিলেন? না ম্যাম। তিনি কি করলেন? এটার বিরোধিতা করলেন এবং একটা প্রগতিশীল বা আনুগত্যশীল, ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্যশীল একটা সংস্থা প্রতিষ্ঠারও সিদ্ধান্ত নিলেন। তিনি বিশ্বাস করতেন যে ইংরেজরা ভারত ত্যাগ করলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের শাসন সংখ্যালঘু মুসলমানদের উপর পরিচালিত হবে। তিনি উপলব্ধি করতেন যে যদি ইংরেজরা ভারত ছেড়ে চলে যায় তাহলে এই যে হিন্দুরা সংখ্যায় বেশি রয়েছে তারা মুসলমানদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করবে। তিনি কংগ্রেসি আন্দোলনকে অস্ত্রহীন গৃহযুদ্ধ বলেও বর্ণনা করেছিলেন এবং মুসলমানদেরকে কংগ্রেস থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন। তিনি জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে এডুকেশনাল কংগ্রেস, ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন নামে 3টি সংস্থা তিনি স্থাপন করেন। স্যার সৈয়দ আহমদ মুসলমানদেরকে রাজনৈতিক চেতনা সম্পন্ন করে তুলেছিলেন সত্য, কিন্তু তাদেরকে তিনি কংগ্রেসি আন্দোলন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে ব্যর্থও হয়েছিলেন। অর্থাৎ তিনি কংগ্রেসি আন্দোলন থেকে প্রথম পর্যায়ে মুসলমানরা এই আন্দোলনে যে সমর্থন দিয়েছিল এই আন্দোলন থেকে সব মুসলমানদেরকে তিনি আলাদা করতে পারেননি। মুসলমান সংস্কারকদের মধ্যে স্যার সৈয়দ আহমদ খান ছিলেন অন্যতম। তিনি আধুনিক বিজ্ঞান ও চিন্তাধারার সাথে ইসলামের সামঞ্জস্য বিধান করার কাজ হাতে নিয়েছিলেন। তিনি আল কোরআনকে গ্রহণযোগ্য আদর্শ হিসেবে সমসাময়িক বিজ্ঞান ও যুক্তিবিদের দৃষ্টিকোণ থেকে কোরআনের ব্যাখ্যা করতে প্রয়াসী হন। তিনি সমগ্র জীবন ধরে ঐতিহ্যের প্রতি অন্ধবিশ্বাস, চিরাচরিত আচার আচরণ, অজ্ঞানতা ও অযৌক্তিকতার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে একটা যৌক্তিক সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। বিশেষ করে মুসলমানদের সামগ্রিক উন্নয়নের জন্য তিনি সার্বিকভাবে কাজ করে যান এবং তিনি ধর্মান্ধতা ও সকল প্রকার সংকীর্ণতার বিরুদ্ধে মুসলমানদেরকে সতর্ক করে সেই সাথে সাথে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি অর্থাৎ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সেই সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি মুসলমানদেরকে মধ্যযুগীয় আচার আচরণ ও চিন্তাধারা বা গোঁড়ামিকে বর্জন করতে পরামর্শ দিয়েছিলেন। তিনি মুসলিম নারীদের মধ্যে পর্দার তীব্র নিন্দা করেন এবং নারী শিক্ষার উপর গুরুত্বও দিয়েছিলেন। অনিয়ন্ত্রিত বিবাহ এবং ইচ্ছামতো বিবাহ বিচ্ছেদ এই সমস্ত সামাজিক দোষ ত্রুটিরও তিনি কঠোর সমালোচনা করেছিলেন। তোমাদেরকে আমি আজকে যে বিষয়টি দিয়েছি স্ক্রিনে সেই বিষয়গুলো তোমরা বাসায় পড়বে এবং আলিগড় আন্দোলনের জনক হিসেবে স্যার সৈয়দ আহমদ খান কী কী কাজ করেছিলেন এটা কিন্তু বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সব ধরনের প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। তোমাদের কার কোনো প্রশ্ন আছে? না ম্যাম। এখান থেকে কিন্তু আগামীকালের ক্লাসে পড়া জিজ্ঞেস করা হবে, ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তোমরা এই টপিকটা খুব ভালো করে পড়বে কালকের ক্লাসের জন্য। প্রথমে পড়া জিজ্ঞেস করা হবে, তারপরে অন্য পড়া পড়ানো হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন ম্যাডাম। ওকে।
আল্লাহ হাফেজ।